আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একই ভিডিওতে 4টি ভিন্ন স্বাদের মিষ্টি রেসিপি। এই গোলাপজামুন মিষ্টিগুলো বানানোর জন্য লাগবে না ছানা, লাগবে না গুঁড়ো দুধ, শুধুমাত্র হাফ কাপ আটা আর লিকুইড দুধ দিয়েই তৈরি করে দেখাবো নরম তুলতুলে রসে টইটম্বর গোলাপজামুন মিষ্টি রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এইভাবে গোলাপজামুন মিষ্টিগুলো বানালে দেখবেন মিষ্টির ভেতরে একটুও দলাভাব থাকবে না আর ভেতরটা অনেকটা শক্তও থাকবে না, একেবারে সফট নরম তুলতুলে তৈরি হবে। আর এই গোলাপজামুন মিষ্টিগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না এগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে, হুবহু ছানার মিষ্টির মতোই খেতে লাগবে। চলুন তাহলে কিভাবে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি ঝটপট দেখে নিই। তো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু পানি নিয়ে নিয়েছি। এবার এখানে আমুলের লিকুইড দুধ নিয়ে নেব। তো আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রথমে অল্প করে একটু পানি দিয়ে দুধটা জাল করে নিলে কিন্তু দুধটা নিচে থেকে লেগে যাবে না। দুধটাকে ঘন হয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে দুধটা জাল করে নেব। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে দুধটা জাল করে নিলে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যেন দুধটা নিচে থেকে না লেগে যায়, তাহলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। তো দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। তো দুধটাকে জাল করে একেবারে শুকিয়ে নিতে হবে। দুধটা জাল করে শুকিয়ে নিয়ে এটাকে মাওয়ার মতো তৈরি করে নিতে হবে। তো যেহেতু আমি লিকুইড দুধ জাল করে নিয়েছি তাই মাওয়াটা কিন্তু এখানে অনেকটা পরিমাণই হবে। তবে গরুর দুধ জাল করে নিলে কিন্তু আপনারা অল্প করে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, তাহলে মাওয়াটা একটু বেশি পরিমাণে হবে। এবারে মাওয়াটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন মাওয়াটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর একটু ঝরঝরেও হয়ে গেছে। এবার হাফ কাপ পরিমাণ মাওয়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণই আটা নিয়ে নিয়েছি। এখানে এই উপকরণগুলো একটু ঠিকঠাকভাবে মেপে নিয়ে নেবেন, তাহলে প্রথমবারেই আপনারা পারফেক্ট গোলাপজামুন তৈরি করে নিতে পারবেন। তারপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তার সাথে 3টে এলাচের দানাগুলোকে একটু থেতো করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আটার গোলাপজামুনগুলো তৈরি করে নিচ্ছি তাই এখানে অল্প করে একটু ফ্লেভারের জন্য এইভাবে আটার সঙ্গে এলাচের দানাকে একটু থেতো করে দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এখানে অল্প করে একটু বেকিং সোডা নিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম বেকিং পাউডার দেব না, অল্প করে একটু বেকিং সোডাই দেব। আর দেখুন আমি অল্প করে নিয়ে এখানে 2 চিমটি মতো দিয়ে দিয়েছি, খুব বেশি আবার দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে ফেটে যেতে পারে। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে এই ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে। তো সেই জন্য আমি এখানে 1/4 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। তো যেহেতু এই ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে তাই দুধটা অল্প অল্প করে বারে বারে দিয়ে ডোটা আমি মেখে নেব। আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নেওয়া আছে। এবার বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি। তো এই ডোটা মেখে নেওয়ার জন্য আমার 1/4 কাপ দুধ লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। তো দেখুন 1/4 কাপ দুধ কিন্তু পুরোটাই লেগে গেছে। আর এই ডোটা দেখুন আমি কতটা নরম করে মেখে নিয়েছি। তো মিষ্টির ডো একটু নরম করে মেখে নিতে হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার এই ডোটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রাখবো। 5 মিনিটের মধ্যে ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে। তো ততক্ষণে চিনির একটা শিরা তৈরি করে নেব। সেজন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এখানে 1 কাপ চিনি আর 1.5 কাপ পানি দিলেই কিন্তু এই মিষ্টির সঙ্গে পারফেক্ট শিরাটা তৈরি হবে। কারণ মিষ্টিগুলো শিরায় ডুবোবার সময় কিন্তু শিরাটা অনেকটা টেনে নিবে মিষ্টিগুলো ফুলে গিয়ে, তো সেজন্য শিরাটা একটু পরিমাণ মতো তৈরি করে নিতে হবে। তো ফ্লেভারের জন্য 2টো এলাচ আর কয়েকটা কেশরের ধাগা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। শিরাটা কিন্তু খুব বেশি জাল করে ঘন করার দরকার নেই, খুব ভালোভাবে চিনিটা গলে গেলেই হয়ে যাবে। তো এখানে শিরাটা আবার অতিরিক্ত ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকবে না, তাই একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে, হালকা একটু চিটচিটে ভাব হলে হয়ে যাবে। এবারে শিরাটা নামিয়ে এখন এক সাইডে রেখে দেব। আর এদিকে 5 মিনিট হয়েও গেছে। এবার এই ডোটা থেকে কয়েকটা মিষ্টি তৈরি করে নেব। তো আপনারা যদি মিষ্টিগুলো ছোট করে তৈরি করতে চান তাহলে লেচিগুলো ছোট করে কেটে নেবেন। তো আমি মিডিয়াম সাইজের মিষ্টিগুলো তৈরি করে নেব। আর এই মিষ্টিগুলো একটু লম্বা লম্বা শেপে তৈরি করে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন।
তো দেখুন বন্ধুরা, হাফ কাপ আটা থেকেই কিন্তু 12টা থেকে 13টা মতো মিডিয়াম সাইজের মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। তো আপনারা যদি একটু ছোট ছোট করে তৈরি করে নেন তবে কিন্তু 15 থেকে 16টা পর্যন্ত মিষ্টি তৈরি হয়ে যাবে। তো এবার আমি আপনাদের মিষ্টিগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতের মধ্যে একটু ভালোভাবে ঘুরিয়ে সফট করে এগুলোকে লম্বা শেপে তৈরি করে নিয়েছি। আর আপনারা যদি এগুলো গোল শেপে তৈরি করেন তবে গোল করে তৈরি করে নেবেন। আর লক্ষ্য রাখবেন মিষ্টিগুলো তৈরি করার সময় কিন্তু মিষ্টির মধ্যে একটুও যেন ফাটা ফাটা ভাব না থাকে, একেবারে সফট করে তৈরি করে নিতে হবে। তো দেখুন, একটা মিষ্টি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো ঠিক একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো দেখুন, সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোকে সাথে সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলো মিষ্টি একসঙ্গে ভেজে নেব, তাই এরকম একটা প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। আর মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, আবার অতিরিক্ত ঠান্ডাও না থাকে। তো দেখুন, মিষ্টিটা দেওয়ার সাথে সাথে একটু একটু হয়ে বুদবুদ হয়ে মিষ্টিটা ভাজা হবে। তো ঠিক এই রকম তাপমাত্রার তেলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলেও দেওয়া যাবে না, আবার অতিরিক্ত ঠান্ডা তেলেও দেওয়া যাবে না। তো সবগুলো মিষ্টি একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিগুলো 2 ব্যাচেও ভেজে নিতে পারেন। তো এখন কিন্তু মিষ্টিগুলোকে কোনো রকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। তো প্যানের হাতলটা ধরে আমি এইভাবে করে একটু দুলিয়ে দিচ্ছি। তবে আপনারা ছোট চামচ দিয়ে তেলটাকে একটু বারবার করে নাড়াচাড়া করে দেবেন, তাহলেই হবে। তো এবার যখন মিষ্টিগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এই মিষ্টিগুলোকে আমি খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করে চারিদিকটা খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর লো আঁচে ভেজে নিলে মিষ্টিগুলোর ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা ভাজা হবে, একটুও কাঁচা ভাব থাকবে না। এবার দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে সাথে সাথে আমি শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরার মধ্যে দেওয়ার সময় কিন্তু অবশ্যই শিরাটাকে একটু হালকা গরম করে নেবেন, অতিরিক্ত গরম না, হালকা গরম করে নিলেই হয়ে যাবে। গরম গরম মিষ্টিগুলো তেল থেকে তুলে দিয়ে দিতে হবে, আর শিরাটা থাকতে হবে হালকা গরম। এবার একটু ভালোভাবে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা মতো এইভাবে রেস্টে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গোলাপ জামুনগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর আগের থেকে কতটা ফুলে উঠেছে। তাহলে বন্ধুরা, আজকের এই আটার তৈরি গোলাপ জামুন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। এবার একটা গোলাপ জামুন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা খুব সুন্দর রসও ঢুকেছে আর অনেকটা নরম তুলতুলেও তৈরি হয়েছে। আর এই গোলাপ জামুনগুলো খেলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কেটে গেল। আর ভেতরে কিন্তু একটুও দলাভাব নেই, একেবারে সফট নরম তুলতুলে, মুখে দিলেই মিশিয়ে যাবে, খেতে দুর্দান্ত হয়। একবার হলেও আমার এই রেসিপি ফলো করে গোলাপ জামুনগুলো বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, গোলাপ জামুন মিষ্টি তো তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের দুর্দান্ত টেস্টের খাজা তৈরি করে দেখাবো। মাত্র 1 কাপ ময়দা ও হাফ কাপ চিনি দিয়ে খুব সহজেই ঝটপট বাড়িতেই এখন খাস্তা মুচমুচে লেয়ারযুক্ত খাজা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে এই খাজাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লবণটা বাদ দিতেও পারেন। এবার এখানে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও দিতে পারেন। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো এখানে যদি একটু বেশি করে তেল বা ঘি দেওয়া যায় তাহলে এখানে খুব সুন্দর কিন্তু খাজাগুলো খাস্তা এবং মুচমুচে তৈরি হবে। আর দেখুন, ময়দাটা হাতে মুঠো করলে খুব সুন্দর একটা দলা পেকে যাচ্ছে। তো খুব সুন্দর করে ময়দাটা মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু এখানে নরম করে মাখতে হবে না, একটু টাইট করেই ডোটা তৈরি করে নিতে হবে। তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। একেবারে পানি দিয়ে ফেললে কিন্তু আবার ডোটা অনেকটা নরম হয়ে যেতে পারে। তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। তো ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডোটা একটু টাইট করে মথে নিয়েছি। তো এইভাবেই কিন্তু ডোটা মথে নিতে হবে।
এবার এই ডোটাকে ঢেকে রেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণের দিকে চিনির একটা শিরা তৈরি করে নিতে হবে। তো চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর হাফ কাপের থেকে একটু কম পানি নিয়ে নিয়েছি। এবার এই শিরার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। এখানে খাজাগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু শিরাটা অতিরিক্ত ঘন করে তৈরি করতে হবে না, আবার অনেকটা পাতলা করেও তৈরি করতে হবে না। একটু চিটচিটে ভাব চলে আসলেই কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদের হাত দিয়ে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু শিরার মধ্যে চিটচিটে ভাব তৈরি হয়ে গেলে শিরাটা আমাদের তৈরি হয়ে যাবে। আর এই শিরাটা নামিয়ে রাখলেও কিন্তু এখনকার থেকে অনেকটা ঘন হয়ে যাবে। তো এবার এই শিরাটাকে নামিয়ে রেখে আরও একটি কাজ আমাদের করে নিতে হবে। তো একটা প্লেটের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ময়দা নিয়ে নিতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের জন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি এখন এক সাইডে রেখে দেব আর এইদিকে এই ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নেব। তো 5 মিনিট রেস্টে রাখার পর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নেব। তো ডোটা দেখুন একেবারে সফট করে মথে নিয়েছি। এবার এই ডোটা থেকে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আমি এখানে 6টা মতো লেচি কেটে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে হাতের তালুতে ভালোভাবে ঘুরিয়ে সফট করে একটা লই তৈরি করে নেব। তো এইভাবে লইগুলো রেডি করে রেখে দিতে হবে। তারপরে একটা একটা করে রুটিগুলো বেলে নেব। তো খাজাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে সবগুলো রুটিকে বেলে রেখে দিতে হবে। তারপরে খাজাগুলো আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই রুটিগুলো বেলার সময় একেবারে পাতলা পাতলা করে বেলে নিতে হবে, তাহলে লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দর পাতলা তৈরি হবে। তো দেখুন একটা রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো রুটি আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখুন সবগুলো রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার যে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে মিশ্রণ নিয়ে খুব ভালোভাবে রুটির ওপরে লাগিয়ে দিতে হবে। তো পুরো রুটির ওপর ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর ওপর থেকে অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। তারপর এখানে আরও একটি রুটি দিয়ে দেব। ঠিক একই রকমভাবে সবগুলো রুটি এইভাবে করে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলে কিন্তু এই খাজাগুলো অনেকটাই মুচমুচে খাস্তা তৈরি হবে। আর অল্প করে একটু এইভাবে ময়দা ছড়িয়ে দিলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে। একেবারে পারফেক্ট রসালো মুচমুচে খাস্তা খাজা তৈরি করা হবে। এবার সবগুলো রুটি একে অপরের ওপর এইভাবে করে রেখে দিয়েছি। তারপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। তারপর এই রুটিটাকে আলতো হাতে বেলে নেব। এবার এই রুটিটাকে আলতো হাতে হালকা করে বড় করে বেলে নিতে হবে। তো রুটিটাকে দেখুন হালকা করে একটু বড় করে বেলে নিয়েছি। তারপর রুটিটাকে উল্টে দিয়েছি। যেহেতু এই রুটির ওপরে যেই ছোট বড় লেয়ারগুলো আছে সেই জন্য এটাকে আমি উল্টে দিলাম। তো এক্সট্রা যেটুকু এখানে মিশ্রণটা বেঁচে ছিল সেই মিশ্রণটাকে এখানে দিয়ে দিলাম। তো ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেব। তো পুরো রুটির চারিদিকে ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে ময়দা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে একটু চেপে চেপে রোল করে নিতে হবে। তো একটু চেপে চেপে ভালো করে টাইট করে রোলটা করে নিতে হবে। তো যতটা চেপে চেপে ছোট করে রোলটা করে নেবেন ঠিক ততটাই এখানে লেয়ার বোঝা যাবে। তো রোলটা করে নেওয়ার পর একটুখানি এইভাবে রেখে দিচ্ছি, কারণ এখানে একটু ভালোভাবে পানি লাগিয়ে দেব। তারপরে এই রোলটাকে ভালোভাবে রোল করে নিতে হবে, তাহলে কিন্তু এই রোলটা আর খুলে যাবে না। এইভাবে অবশ্যই একটু করে পানি লাগিয়ে দিয়ে রোলটাকে খুব ভালোভাবে এইভাবে রোল করে নেবেন, তাহলে এই রোলটা ভাজার সময় কিন্তু এই লেয়ারগুলো খুলে খুলে যাবে না। তো আমি খুব ভালোভাবে রোলটাকে সেট করে নিয়েছি। তারপর হাত দিয়ে রোলটাকে একটু চেপে চেপে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর রোলটা সেট হয়ে যাবে। আর যেই সাইডের দুই জায়গাটা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দুই দিকটাই অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি।
তারপর যত বড় করে আপনারা খাজাগুলো তৈরি করতে চাচ্ছেন ঠিক সেইভাবে এখানে পিসগুলো করে নেবেন। ছোট করে করতে চাইলে ছোট করে কেটে নেবেন, কিংবা বড় করে বানাতে চাইলে একটু বড় বড় পিস করে নেবেন। তো দেখুন বন্ধুরা, 1 কাপ পরিমাণ ময়দাতে আমাদের কতগুলো খাজা তৈরি হচ্ছে। আর দেখুন কত সুন্দর স্পষ্ট লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবার আমি আপনাদের খাজাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো খাজাগুলো তৈরি করার জন্য প্রথমে সবগুলোকে এরকম একটা প্লেটের উপর তুলে নিব। তারপরে একটা করে লেচি নিতে হবে। তারপরে লেচিটাকে হাত দিয়ে এভাবে করে একটু চেপে দিতে হবে। আর যদি এই লেয়ারগুলো একটু খুলে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে এটাকে একটু ভালোভাবে চেপে সেট করে দিতে হবে। তারপর বেলনি দিয়ে আলতো হাতে দুবার বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও 2-3টে খাজাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই খুব সুন্দর করে খাজাগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, সবগুলো খাজা আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার খাজাগুলোকে ভেজে নিতে হবে। সেজন্য প্যানের মধ্যে এখানে তেল দিয়ে দিয়েছি। হালকা করে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খাজাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু খাজাগুলোর লেয়ারের ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা ভাজা হবে, একটুও ভেতর কাঁচা থাকবে না। একেবারে পারফেক্ট খাজাগুলো ভাজা হয়ে যাবে। আর এই খাজাগুলোকে যদি পারফেক্টভাবে ভেজে নেন তাহলে কিন্তু খাজাগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে আর ভেতরে খুব সুন্দরভাবে রসও ঢুকবে। তো দেখুন খাজাগুলো একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এবার একটা একটা করে খাজাগুলোকে তুলে নিয়ে এটাকে গরম গরমই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই শিরাটাও কিন্তু হালকা গরম হতে হবে। তো তেল থেকে তুলে নিয়ে এগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলো খাজা শিরার মধ্যে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই তুলে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু শিরার মধ্যে রাখা যাবে না, তা না হলে এই খাজাগুলো নরম হয়ে যাবে। তো শিরার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার সাথে সাথে একটা একটা করে খাজাগুলোকে এবার তুলে প্লেটের মধ্যে নিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 1 কাপ ময়দার জন্য আমাদের পারফেক্ট শিরা তৈরি করা হয়ে গেছে। শিরা কিন্তু অনেকটা বেঁচেও যায়নি, আবার অনেকটা কমেও যায়নি, একেবারে পারফেক্ট শিরা তৈরি করা হয়েছে। তো সবগুলো খাজাকে আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকি খাজাগুলোকেও একইভাবে ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে আমি এই প্লেটের মধ্যে তুলে এখন সাজিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই মুচমুচে রসালো খাস্তা খাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা, খাজা তো তৈরি করা হয়ে গেল, এবার আমি আপনাদের সুজির পোলাও মিষ্টি তৈরি করে দেখাবো। তো এই ঝরঝরে পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমি 10 টাকা দামের সুজির প্যাকেটের মধ্যে অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবার এই সুজিটাকে শুকনো কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এই সুজিটাকে 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এই সুজিটা আমি দুধ দিয়ে সেদ্ধ করে নেব, আপনারা চাইলে পানি দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার এই সুজিটাকে সাথে সাথেই বারবার নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো খুব ভালো করে সাথে সাথে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু দুধটা টেনে গেছে। এখানে সুজিটা কিন্তু আমি একটু শক্ত করে নামিয়ে নেব। এখন পাতলা আছে, আরও কিছুক্ষণ আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা আমি ডো তৈরি করে নেব, সেই জন্য একটু শক্ত করে নামিয়ে নিতে হবে। তো সেই জন্য এখানে কিন্তু 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি কিংবা দুধ দিয়ে দেবেন, তার থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। এখানে সুজিটা একটু শক্ত করে ডো তৈরি করে নামিয়ে নিতে হবে। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই সুজিটা অনেকটাই শক্ত হয়ে গেছে আর কড়াই থেকেও ছেড়ে আসছে। আর বন্ধুরা, আমরা কিন্তু সুজি দিয়ে নানান ধরনের মিষ্টি, হালুয়া এসব খেয়ে থাকি, তবে একবার সুজির এই পোলাওটা খেয়ে দেখুন, খেতে দারুণ টেস্টি হয়। একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। তো সুজিটা এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে এটাকে হালকা ঠান্ডা হতে দেব। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব।
তো শিরা তৈরি করার আগে এই কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ ভেজে নেব, যেটা এই পোলাওয়ের ওপর একটু করে দিয়ে দেব, তাহলে পোলাওটা খেতে একটু ভালো লাগবে। তো এই বাদাম কিশমিশটা আমি একটু হালকা করে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর অল্প একটু কিশমিশ নিয়েছি, সবগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে রেখে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। এবার আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি এখানে চিনি দিয়ে দিয়েছি আর 1 বাটি দিয়ে দিচ্ছি পানি। তারপর একটু ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিয়েছি, এলাচ দুটোর মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এই চিনিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এই শিরাটা হালকা একটু ফুটে গেলেই কিন্তু হবে, খুব বেশি ঘন করার দরকার নেই। একবার একটু ভালোভাবে ফুটে গেলে এটা আমি বন্ধ করে দেব। তো এবার আমি শিরাটা নামিয়ে রাখবো, আর নামিয়ে রাখার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো শিরাটা আমাদের তৈরি করা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এইদিকে সুজির ডোটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এখনও কিন্তু একটু গরম আছে। তো খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা একটু গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। তো সুজির ডোটাকে একটু ভালো করে আমি মথে নিচ্ছি। তো এবার এটা হালকা একটু মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটা থেকে অল্প অল্প করে বারে বারে দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। তো প্রথমে আমি অল্প একটু দিয়েছি, তারপরে আবারও অল্প একটু দিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। তো দুধটা কিন্তু একেবারে দিয়ে মথে নেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তো সবটুকু দুধ দিয়ে খুব ভালো করে আমি মথে নিয়েছি। আর গুঁড়ো দুধ দেওয়ার জন্য দেখুন হাতের মধ্যে একবারে চিটচিটে হয়ে লেগে আসছে। তো এবার হাতের মধ্যে 1 চামচ পরিমাণে একটু ঘি নিয়েছি, তারপরে এই সুজির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে সুজিটাকে খুব ভালো করে আবারও মথে নেব। তাহলেই কিন্তু খুব সুন্দর করে হাত থেকেও ছেড়ে আসবে আর পুরো বাটি থেকেও খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। একদম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন কিছুক্ষণ মথে নেওয়ার পর খুব সুন্দর কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে গেছে। আর কিন্তু হাতের মধ্যেও লেগে নেই আর বাটির মধ্যেও কিন্তু লেগে নেই। এবার আমি পোলাওগুলো ভেজে নেব, সেই জন্য কড়াইয়ের মধ্যে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা হালকা গরম করে নিয়ে আমি পোলাওগুলো ভেজে নেব। তো এখানে এই ডোটা থেকে অল্প একটু লেচি আমি একটু ছিঁড়ে নেব। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের ছোট সাইডের দিকে আমি অল্প করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। পোলাওগুলো আমি ছোট দিকের গ্রেটারটা দিয়েই তৈরি করে নেব, সেই জন্য এই দিকেই খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটা থেকে অল্প করে লেচি নিয়ে নেব। এবার এই লেচিটাকে নিয়ে গ্রেটারের ওপর রেখে একটু চাপ দিয়ে আমাদের পোলাওগুলো তৈরি করে নিতে হবে। এবার পোলাওগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো তেলটা এখানে হালকা গরম করে নিয়েছি, তারপর এখানে খুব ভালো করে একটু চাপ দিতে হবে, তাহলে কিন্তু লম্বা লম্বাভাবে পোলাওগুলো নিচের দিকে পড়ে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এখানে যত বেশি টেনে চাপ দিবেন তত কিন্তু লম্বাভাবে পোলাওগুলো নিচের দিকে পড়বে। এবার কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু পোলাওটা ভাজা হয়ে যাবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, পোলাওটা দেওয়ার পর 2-1 মিনিট একটু তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার পোলাওগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছাকনা দিয়ে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। তো তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ঠিক একইভাবে আবারও আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো সবগুলো পোলাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই পোলাওগুলোকে আমি শিরার মধ্যে ডুবিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এটাকে শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে। তো শিরাটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা শিরার মধ্যে আমি পোলাওগুলো দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পোলাওগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এই শিরার মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে রস টেনে নিবে। বেশিক্ষণ কিন্তু আবার ভিজিয়ে রাখা যাবে না, তা না হলে পোলাওগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে, তখন কিন্তু আর ঝরঝরে হবে না। সেই জন্য 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে তুলে নিতে হবে।
এবার পোলাওগুলোর রসটা ছেঁকে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো পুরো পোলাওটা এই প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই রসের মধ্যে ভেজে রাখা বাদাম কিশমিশ খুব ভালো করে ডুবিয়ে নেব, তাহলে এগুলো খেতে মিষ্টি মিষ্টি লাগবে। এবার এই বাদাম কিশমিশগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর তুলে নিয়ে এগুলোকে আমি পোলাওয়ের মধ্যে খুব সুন্দর করে উপর থেকে সাজিয়ে দেব, তাহলে এগুলো দেখতে অনেকটাই লোভনীয় লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো এবার সবগুলো বাদাম আর কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। একেবারে রেডি হয়ে গেছে আমাদের পোলাও। এবার দেখুন কতটা ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল বন্ধুরা। একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, খেতে দারুণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা সুজির পোলাও তো তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সবশেষে গোবিন্দভোগ চালের মিষ্টি তৈরি করে দেখাবো। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে না পায়েস তৈরি করে দেখাবো না পোলাও, আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে শুধুমাত্র একটা টেস্টি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালের পরিবর্তে এখানে আতপ চালও নিতে পারেন, তবে গোবিন্দভোগ চাল নিয়ে বানালে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে আর গন্ধটাও খুব সুন্দর আসে। তাছাড়া গোবিন্দভোগ চালের পায়েসটাও কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় আরও 2-3 বার পানি পাল্টিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এবার এই চাল থেকে পানিটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাকনা ব্যবহার করেছি। এবার এই ছাকনার মধ্যে চালটাকে 2 থেকে 3 মিনিট রেখে দিলে কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। আর আপনাদের হাতের কাছে যদি এরকম বড় ছাকনা না থেকে থাকে, তাহলে যে কোনো শুকনো কাপড়ের ওপর আপনারা এই চালগুলোকে রেখে দিবেন, তাহলেই কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। তো 2 থেকে 3 মিনিট এভাবে ছাকনার মধ্যে রেখে দেওয়ার পর পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। এবার এই চালটাকে ভেজে নিতে হবে। সেজন্য একটা প্যানের মধ্যে 1 চামচ মতো ঘি নিয়েছি, আর এখানে আমি দেশি ঘিটাই ব্যবহার করলাম। আর এই দেশি ঘি দিয়ে এই চালটা ভেজে নিলে কিন্তু চালটার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো এই ঘিটা গলে যাওয়ার পর এখানে আমি চালগুলোকে ঢেলে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু আমি লো আঁচেই রেখেছি। তো এবার কিন্তু এই চালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চালগুলো ভাজলে আবার হবে না, কারণ গ্যাসের ফ্লেমটা যদি আপনারা হাইতে রেখে চালগুলো ভাজেন, তবে চালগুলো উপর থেকে লাল হয়ে যেতেও পারে, আবার পুড়ে যেতেও পারে, তবে কিন্তু মিষ্টিটা খেতে একেবারেই ভালো লাগবে না। তাই লো আঁচে 4 থেকে 5 মিনিট এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর চালগুলো ভাজা হয়ে গেলে চালগুলো অনেকটাই আগের থেকে সাদা হয়ে যাবে আর হালকা একটু ফুলেও যাবে। তো এই চালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো এই চালটাকে আমি তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়ার জন্য এভাবে করে একটু নাড়িয়ে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার একটা ছোট ব্লেন্ডারের মধ্যে আমি এই চালটাকে নিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের অনেকেরই কাছে কিন্তু এরকম ব্লেন্ডার থাকে না, সেক্ষেত্রে আপনারা এগুলোকে শিলনোড়ায় বেটে নিতে পারবেন। তারপর এটাকে খুব ভালো করে চেলে নিলেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হয়ে যাবে। তো আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। তো চালগুলো খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে চালটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই চালের গুঁড়োটাকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা প্যানের মধ্যে 1 কেজিতে একটু কম পরিমাণে আমি দুধটা নিয়ে নিয়েছি। তো এবার এই দুধটাকে জাল করে ফুটিয়ে নেব। এবার এই দুধের মধ্যে ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি, আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে এটাকে একটু মিশিয়ে নেব। আর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, তখন আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেব। তো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর অল্প অল্প করে এখানে চালের গুঁড়োটা দিয়ে এইভাবে সবসময় মেশাতে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে এই দুধের মধ্যে। তাই অল্প অল্প করে চালের গুঁড়োটা দিতে হবে, আর সবসময় এরকম করে নাড়তে থাকতে হবে। আর চালের গুঁড়োটা দুধের মধ্যে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিয়ে দেবেন, এতে করে কাজটা করতে সুবিধা হবে। তো এখানে আমি ভালো করে নাড়ার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি, আর এই চামচ দিয়ে এভাবে নাড়লে কিন্তু কাজটা করা অনেকটাই সুবিধা হয়ে যায়। তো এবার আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখানে এই চালের গুঁড়োটাকে যতটা ভালো করে ফোটানো হবে, ততটাই মিষ্টিটা খেতে অনেকটাই টেস্টি হবে। আর ভালো করে না ফোটালে মনে হবে যে চালের একটা কাঁচা কাঁচা ভাব, সেটা কিন্তু থেকে গেছে, আর মিষ্টিটা খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না। তাই একটু এটা করতে সময় লাগবে। আমার কিন্তু এখানে 20 থেকে 25 মিনিট মতো সময় লেগে গেছে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে।
তো এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর এটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লো আঁচে এটাকে ফুটিয়ে নেবেন। তা না হলে কিন্তু এটা অনেক জোরে জোরে ছিটকাবে আর হাত পা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তাই এই কাজটা খুব সাবধানে করে নেবেন। এই দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব ছিটকাচ্ছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে চিনি দিইনি। তো এটা এইভাবে ঘন হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। তো এখানে প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে চিনি দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো এখানে আমি আরও 1 কাপ চিনি দিয়ে দেব। তো এটা মিশিয়ে নেওয়ার পর আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো এটা পাতলা হয়ে যাওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে। এবার চিনি দেওয়ার পর যেহেতু এটা পাতলা হয়ে গেল, এবার গ্যাসের ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবারও একটু ঘন করে নেব। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো এটা একটু ফুটিয়ে নেওয়ার পর এটা যখন আবারও খুব ভালোভাবে ঘন হয়ে যাবে তখন এর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দেব। আর এখানে আমি 3 থেকে 4 চামচ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম কনডেন্স মিল্কটা না থাকে সেক্ষেত্রে এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এই কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই মিষ্টির টেস্টটা অনেকটাই ভালো আসে। আর এখানে কিন্তু গুঁড়ো দুধটা এমনিতেই দিতে যাবেন না, তা না হলে কিন্তু গুঁড়ো দুধটা গোটা ধরে যেতে পারে। তো আপনারা 2-3 চামচ কুসুম পানির মধ্যে গুঁড়ো দুধটাকে হালকা করে গুলে নিয়ে তবে দিয়ে দেবেন। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে। ঠিক এরকম করে ঘন করে এটাকে নামিয়ে নিতে হবে, যাতে এই মিষ্টিটা যখন আমরা সেট করব তখন খুব ভালোভাবে যাতে সেট হয়ে যায়, না নরম থেকে যায়। এবারে মিষ্টিটা আমি সেট করে নেব, সেই জন্য একটা টিফিন বাটি নিয়েছি। আর এই টিফিন বাটির সমান করে একটা সাদা কাগজ কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন। তো এবার এই কাগজের মধ্যে 1 চামচ মতো আমি ঘি দিয়ে দেব। এখানে তেল দিলে কিন্তু মিষ্টির গায়ে তেলটা লেগে গেলে ভালো লাগবে না মিষ্টিটা খেতে, তাই চেষ্টা করবেন এখানে ঘি দেওয়ার। তাই এখানে 1 থেকে 1.5 চামচ ঘি দিয়ে খুব ভালো করে এই টিফিন বাটির চারিদিকে আমি লাগিয়ে দেব। আর এখানে কাগজটা দিলাম কারণ মিষ্টিটা যখন আমি ফ্রিজের মধ্যে সেট করতে রাখবো তখন কিন্তু সাইড থেকে একটু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তলা থেকে এটা কাগজ দিয়ে দিলে এই মিষ্টিটা কিন্তু ভিজে যাবে না। তো এখানে আমি এই মিষ্টির ডোটা পুরোটাই দিয়ে দেব, তারপর একটু চেপে চেপে খুব ভালো করে সেট করে রেখে দেব। আর আপনারা মিষ্টির শেপটা কেমন দিতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে পাত্রটা নিয়ে নিতে হবে সেট করার জন্য। তো আমি এখানে টিফিন বাটির মধ্যে মিষ্টিটা সেট করে নিচ্ছি। তো এবার এটাকে চামচ দিয়ে খুব ভালো করে চেপে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে সাইজ করে দেব। আমি এখানে হাত দিয়ে উপর থেকে সেট করে দিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে না করতে চান তবে চামচের গায়ে অল্প একটু ঘি লাগিয়ে দিয়ে উপর থেকে সেট করে নেবেন। তো এটা খুব ভালো করে সেট করে নেওয়ার পর এর ওপর থেকে আমি আরও একটু দেখার সৌন্দর্যের জন্য কয়েকটা কিশমিশ লাগিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা লাগিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মিষ্টিটা বার করে নিয়েছি। এবার এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটা আমি আপনাদের বার করে দেখিয়ে দিচ্ছি। আর বার করার আগে চারিদিকটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কিন্তু মিষ্টিটা খুব ভালো বেরিয়ে আসবে। তো এটা উল্টে নিলে কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। তো ওপর থেকে একটু আমি ঠোকা দিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা সেট হয়ে গেছে। আর টিফিন বাটির মধ্যে যে কাগজটা দিয়েছিলাম সেটা কিন্তু টিফিন বাটির মধ্যে থেকে গেছে, সেটা কিন্তু এই মিষ্টির মধ্যে আসেনি। তো এখানে আমি মিষ্টিটা আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। এই মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো এখানে আমি মিষ্টিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। এবার আমি একটা মিষ্টি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নেব, এতে করে মিষ্টিটা দেখতে অনেকটাই লোভনীয় মনে হবে। একটা মিষ্টি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর মনে হচ্ছে পুরো দোকানের মতো।
এবার মিষ্টিটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভেতরটা কতটা সফট এবং নরম হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।